দর্শক আমন্ত্রণ জানাচ্ছি NY7 টেলিভিশনের আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান অন্ধকার থেকে আলোয় ফেরা। আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। আজ 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ 9 মাস কারাভোগের পর 1972 সালের এই দিন বঙ্গবন্ধু ফিরে আসেন তার প্রিয় স্বদেশ ভূমিতে। 1971 সালের 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনীর সাথে লড়াই সংগ্রামের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও স্বাধীনতা পূর্ণতা পায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। আজ আমরা স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রথম সদস্য শাহনা রহমান। স্বাগত আপনাদের। ধন্যবাদ আমাকে নিউ ইয়র্ক 71 টেলিভিশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। NY71 আমন্ত্রণ জানানোর জন্য আপনারা আমাদের আজকে একটা বিশেষ দিনে আমন্ত্রণ জানানোর জন্য আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের পক্ষ থেকে NY71 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি। আপনার কাছে একটু অতীত টেনে তারপরে ফিরতে চাই বর্তমান পরিস্থিতিতে। বঙ্গবন্ধু এই 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং সেই সময় বিমানবন্দর থেকে 10 জানুয়ারি যখন স্বদেশ প্রত্যাবর্তন করেন বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত লোকে লোকারণ্য ছিল এবং 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলেও বঙ্গবন্ধুর এই ফিরে না আসা পর্যন্ত স্বদেশ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত স্বাধীনতা পূর্ণতা পায়নি এবং মানুষের মধ্যে কি শঙ্কা ছিল, তো মানুষের শক্তি ফিরে আসে। আপনার অভিজ্ঞতা থেকে একটু সেদিনের সেই বিকেলটি কেমন ছিল একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। তো অনেকদিন আগের কথা, তখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর আমি ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের ছাত্র। আমাকে মনে করতে আমার ফাইনাল ইয়ারের ছাত্র। তো যখন 16 ডিসেম্বর বিজয় দিবস আমরা সবাই বলি, সত্যিকার বিজয় দিবস, কিন্তু 14 ডিসেম্বরে যেভাবে আমাদের সেই বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে, তার মধ্যে দিয়ে প্লাস 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্মান বিনিময় যে বিজয়, একদিক দিয়ে বিজয় আমরা বলি, কিন্তু সেটা খুব অন্তরের ভেতরে একটা আঘাত নিয়েই আমরা যে বিজয় দিবসের নামটা বলি এবং বিজয় দিবস উদযাপন করি। তেমনি ভাবে আজকেও আপনি যে দেখেছেন, আজকে 10 জানুয়ারি এই দিনে 1972 সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে লন্ডন হয়ে তারপরে দিল্লি হয়ে আমাদের ওনার প্রিয় বাংলাদেশ, ওনার প্রিয় জনগণের মাঝে উপস্থিত হন। কিন্তু যেহেতু কথাটা তুলেছেন 16 ডিসেম্বরের পরে, আমি বলে যে আমি ছাত্র ছিলাম, আমাদের কিন্তু সবারই একটি মাত্র যে বঙ্গবন্ধু কবে আসবেন বা বঙ্গবন্ধু এটাও ফিরে আসবেন কিনা, এটা আমাদের সবার আপামর সেই সময় 7-7 কোটি মানুষের 2-4 জন তারা বা 2-4 জন মনে কিছু লোক বিরোধিত করেছে, তারা সবাই একটা আশঙ্কা ছিল হয়তো বঙ্গবন্ধুকে আমরা নাও পেতে পারি। এরকম একটা সময়ের ভেতর দিয়ে আমরা 16 ডিসেম্বর থেকে সেই 10 জানুয়ারি পর্যন্ত আমরা গেছি। যখনই আমরা শুনলাম 8 জানুয়ারি উনি সেই কুখ্যাত সেই জেলখানা থেকে ওনাকে প্লেনে তুলিয়ে দেওয়া হয়েছে, উনি যখন লন্ডনের পথে, তখন আমরা আশ্বস্ত হলাম হ্যাঁ আমাদের নেতাকে আমার হাতে ফিরে পাবো। এবং সেদিনের সেই স্মৃতি, সেই দৃশ্য, আজকের মতো তো টিভি এত প্রচলন ছিল না, একটা মাত্র টিভিতে ছিল, সেখানে প্লাস আমরা বেশিরভাগই শুনেছি টিভি রেডিওতে। অসাধারণ। তখন কেন দল মত নির্বিশেষে সবাই তাদের একই হলো যাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুকে তাদের মাঝে পাচ্ছেন আপামর জনসাধারণ, সেই এয়ারপোর্ট থেকে সেই সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। মানে কত লোক হচ্ছে সেই সময় তারা এমনকার মধ্যে এত হিসেবে করা যেত না, লোকের লোকারণ্য হয়েছিল এবং সবারই যে আমাদের নেতা আমাদের মাঝে ফিরে এসেছে। কিন্তু আমি আজকে আপনার এই কথার সাথে বলতে চাই, এই স্বদেশ প্রত্যাবর্তন শব্দটা আমি আর বলতে চাই না। আমার কাছে কষ্ট লাগছে এই জন্য যে কয়েকদিন আগে এই ফ্যাসিস্ট খুনি অনুজ, এই জঙ্গি সরকার যারা একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে যে একটা সরকার গত 5ই আগস্ট থেকে বাংলাদেশের আজকে তারা পরিচালনা করছে, সেই সরকারের তত্ত্বাবধানে তাদের প্রোটেকশনে
একজনকে কয়েকদিন আগে আপনি দেখেছেন বাংলাদেশে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল প্রকারের বাহিনী যারা আছে এবং প্রশাসন, আমলা সবাই মিলে একজনকে স্বদেশ প্রত্যাবর্তনের নামে যে ঘটনাটা ঘটেছে, ওই দিন থেকে আমি স্বদেশ প্রত্যাবর্তন শব্দটা আমার কাছে একটু আমি আর এই শব্দটা আমার ব্যক্তিগত এটা অপিনিয়ন, আমি এই শব্দটা আর ব্যবহার করতে চাই না। তো সেই জাতি নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি মাঝে মাঝে মনে করি যে কেন ওনার জীবনের সমস্ত কিছু দিয়ে এই বাঙালি জাতিকে একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত, একটা সংবিধান এবং একটা একটা ভৌগোলিক যে স্বাধীনতার সার্বভৌমত্ব দিয়ে গেল, কেন উনি দিয়ে গেলেন, কি পেলেন ওনার থেকে? দেখেন আমরা কত অকৃতজ্ঞ জাতি, সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে আমরা নির্মমভাবে হত্যা করেছি 1975 সালে 5ই আগস্ট। এবং উনি শুধু একাই নন, ওনার পরিবারের 18 জন সদস্য এবং ফজিলাতুন নেতা এবং 2-3 ছেলে সহ যে নির্মমভাবে হত্যা করলো এই বাঙালি জাতি। তারপরেও তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা অনেক 21 বছর সংগ্রাম করে সেই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে যখন সরকার গঠন হলো 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত, এবং তারপরে 2009 সাল থেকে 24-এর 5ই আগস্ট পর্যন্ত একটা তলাবিহীন ঝুড়িবদ্ধ কিসিঞ্জার সেই দেশটাকে সর্বদিক থেকে একটা দেশের যে সমস্ত এলিমেন্ট নিয়ে আমরা একটা দেশকে ডিফাইন করি, সর্বক্ষেত্রে উন্নয়ন করি, এমনকি একটা সারা বিশ্বে যখন একটা প্রতিষ্ঠিত একটা স্বনির্ভর দেশে পরিণত করতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে তাই সবকিছু অর্থনীতি সব সেই মুহূর্তে এই ফ্যাসিস্ট খনি ইউনুস দেশ বিরোধী শক্তি মিলে তার কথা মতে সে মিডিয়া ক্লাস ডিজাইন করে জুলাই আগস্টের কোমলমতি ছাত্রদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে এক দফা আন্দোলনে পরিণত করে শত শত মানুষকে হত্যা করে, শত শত পুলিশকে হত্যা করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে আমাদের সনাতন ধর্মী ভাই বোন যেভাবে হত্যা করার মধ্যে দিয়ে আজকে দেশের যে অবস্থা, সে 5ই আগস্ট পরে আজকে সেই 10ই জানুয়ারি যখন বলি, সেই দেশটা তো নেই। সেই আচ্ছা, আপনার আক্ষেপের কথা শুনছিলাম, আমি একটু শামা রহমান আপনার কাছে একটু আসতে চাই যে ডক্টর সিদ্দিকুর রহমান তার আক্ষেপের কথা বলছিলেন, দুঃখের কথা বলছিলেন। আজ 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিবসটির গুরুত্ব আপনার কাছ থেকে জানবো। আবার এই যে বাংলাদেশ মাঝে মাঝে হোঁচট খায়, তিনি আক্ষেপ করছিলেন 75-এর পরবর্তীতে হোঁচট খেয়েছিল, দেশ আবার ঘুরে দাঁড়িয়েছিল। এই জনতাই বা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বানিয়েছেন, এই জনতাই বঙ্গবন্ধুর একটি নির্দেশে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তো পুরোটাই জনতার উপরে আসলে আমরা এই জনতা তো বঙ্গবন্ধুকে ভালোবেসেছিলেন, বঙ্গবন্ধুকে তাদের হৃদয়ের মণিকোঠায় স্থানও দিয়েছেন। আপনার কাছে একটু শুনতে চাই যে এই গুরুত্ব এবং আজকের বাংলাদেশকে আপনি কিভাবে ডিফাইন করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাকে আমাদের এখানে থাকার জন্য। তবে আমি ডক্টর সিদ্দিকুর রহমানের সাথে দুঃখের কথা বলছেন, তার সাথে একমত হয়ে এবং এটাও বলছি যে আজকের দেশ বলতে কিছু রাখেনি তারা। আমার সত্যি দুঃখ হয় বলতে, লজ্জা বোধ করি বাংলাদেশ যেখানে আমরা যখন বিদেশে আসছিলাম অনেক আগে, তখন আমরা বাংলাদেশকে দেখাইতে হলে আমাকে একটা ম্যাপ দেখাইতে হতো, অন্তত ইন্ডিয়াকে বলে বা যে পিছনে আমরা এই পাশে আমরা থাকি, এখন সেটা বলতে হয় না। দেশটাকে এত দূরে নিয়ে গেছেন আমাদের বঙ্গবন্ধু, জাতির পিতা। দেশটা একটা আমাদের পতাকা দিয়েছেন এবং পাসপোর্ট দিয়েছেন, এবং যার জন্য আমরা গর্বিত, এবং সেই গর্বকে তারা দিতে দিয়েছে। এবং আমি আশাবাদী, ভাবি, যদিও দেখতে অনেক অন্ধকার দেখতেছি আমার সামনে, আমি জানি পরপরে আওয়ামী লীগ অনেকবার হুচুট খেয়ে উঠে দাঁড়িয়েছে, অনেকবার ব্যর্থ থেকে উঠে দাঁড়াইছে। এখন যেটা বলতেছে ডক্টর সিনহা বলছেন যে আরেকজনকে দাঁড়ানো হয়েছে, কিন্তু আমাদের ইতিহাস কিন্তু খুবই বেদনাদায়ক। যেই যেখানে দাঁড়াক না কেন, যে উত্তম যদি খুব কঠিন হয়, মানুষের উপর অত্যাচার করে হয়, সেটা কখনো টেকে না। আজকে যে গ্রাম বা শহর যেখানে অত্যাচার হচ্ছে, বাড়িঘর জ্বালানো, সব ধ্বংস করে দেওয়া হচ্ছে, এটা ধর্মের দিক দিয়েও হয় না। ধর্মের দিক দিয়ে যদি বলি এই পথ ধাবে,
এবং আমি আশাবাদী ইনশাআল্লাহ আমরা সামনে আলো দেখতে পাবো এবং আজকে বিশেষ করে বঙ্গবন্ধু যে দেশকে ফিরে আনছে সেই দেশকে ফিরে পাবো, সেটাই আমাদের আশাবাদ এবং আশা ভেবে রাখছি যেন দেশে স্বাধীনতা হয় এবং সহজ করলে তার দেশে ফিরে আমরা সবাই যেন দেশে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়ে যেন আমাদের দেশে শান্তিতে বাস করতে পারি দেখতে চাই। কিন্তু এখন তো সেই শান্তি নেই, আশাবাদী আমরা যে শান্তিটা ফিরে আসে, কিভাবে আসবে সেটা বলা কঠিন। আমরা যেভাবে তারা অগস্টকে এনেছে, অগস্ট থেকে জুলাই করেছে, আমি জানি হাতে বিভিন্ন অন্ধকার থেকে জড়িয়ে নিচ্ছি, অনেকগুলো চেষ্টা করেছেন, সবকিছু অনেক কিছুই আমরা ইয়ে করতে পারিনি বা হয়নি। তাদের ইয়ে করতে যে অন্যায় করেছে, সে অন্যায় দিয়ে তার দেশকে এনেছে, সবাই তো বুঝতে পারছে, দেশের লোক বুঝতে পারছে, অনেকে মুখ ফুটে বলতে পারছে না, কারণ আমাদের যেভাবে কেউ কিছু বললেই তাকে মারা হয় বা জানে মেরে ফেলা হয় অমানুষ হিসাবে, সেই জন্যই হয়তো ভয় মানুষ মুখ খুলছিলাম, সেটি বলছেন। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে আবার আসতে চাই। আপনি আক্ষেপের কথা বলছিলেন, অনুযোগের নিয়ে কথা বলছিলেন। আমরা এই যে আম, অন্ধকার থেকে আলোয় ফেরা, এটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পরে দেশীয় এবং আন্তর্জাতিক সকল মিডিয়া এটি এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে এভাবেই আখ্যায়িত করেছিল। আম, আহ, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে প্রথমে লন্ডন যান, সেখান থেকে তিনি দিল্লিতে ফিরে আসেন। আপনার কাছ থেকে সেই লন্ডনে যে বঙ্গবন্ধু সংবর্ধনা দেওয়া হয়েছিল সেই প্রেক্ষাপটটি একটু শুনতে চাই, এবং একই সাথে আপনি কি মনে করছেন কিনা যে এই বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তন আমাদের আজকের এই প্রেক্ষাপটে আমাদেরকে আবারও আলো জাগাতে পারে, আমাদেরকে আশা জাগাতে পারে, আশা জাগা নিয়ে যে আবারও অন্ধকার থেকে আলো ফেরা হবে? ধন্যবাদ আপনাকে। আমি মানসিকভাবে এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য খুবই প্রস্তুত না। আমি যখন বললেন লন্ডনে যখন যান, অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু যে কত বড় মাপের নেতা ছিলেন সারা বিশ্বে, এটা চিন্তা করা যায় না। যে দেশটি সারা পৃথিবী শাসন করত, সেই দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে তার গাড়িতে উঠেছিলেন, গাড়ির দরজা নিয়ে নিজের হাতে খুলে বঙ্গবন্ধুকে উনি সম্মান জানিয়েছেন। সেই বঙ্গবন্ধুকে আমরা আমার জাতি নির্মমভাবে হত্যা করে। তারপরে উনি যখন লন্ডন সংবাদ সম্মেলন করলেন, সেখানে কিন্তু বাংলাদেশের জনগণের কথাই বলেছেন যে বাংলাদেশ, আমি 9 মাস জেলে ছিলাম, জানি না কি অবস্থা আছে, আমি আমার জনগণের কাছে যাব, জনগণের সাথে মিশব। এবং একটা কথা বলে রাখি, উনি কিন্তু বাংলাদেশে ফেরার পরে বাংলাদেশে উনি প্রেসিডেন্ট হতে চাননি, উনি প্রধানমন্ত্রী হতে চাননি। ওনাই কিন্তু অহংকার যারা আমাদের নেতারা ছিলেন তাকে বুঝাইতে সক্ষম হয়েছিল এই কারণে যে আপনি যদি রাষ্ট্রপ্রধান না হন, আমার দেশ নতুন দেশ, এই দেশের স্বীকৃতি আদায় করা, এ দেশ থেকে ফিট, যেখানে ব্যাংকে কোনো টাকা নেই, মানে খাবার নাই, কোনো কিছু নেই, একটা শূন্য জায়গা থেকে শুরু করতে হচ্ছে, সেখানে আপনার নাম বিক্রি করে আমাকে সারা বিশ্বের কাছ থেকে স্বীকৃতি দিতে হবে। আমি আপনাকে একটু যোগ করবো এই জায়গায় যে ডক্টর কামাল হোসেন কিছুদিন আগে এই ধরনের একটি তিনি সাক্ষাৎকারে বলেছেন যে বঙ্গবন্ধু রাজি ছিলেন না প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হবার বিষয়ে, এবং বঙ্গবন্ধু লন্ডনে যখন মিটিং করেন লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে, সেখানেও স্বীকৃতির বিষয়টি একদম প্রথম দিনই তিনি লন্ডনে যখন পাকিস্তানের কারাগার থেকে যান সেটি উত্থাপন করে আসেন। এরপরেই পরেই লন্ডন থেকে, ব্রিটেন থেকে স্বীকৃতি দেওয়া হয়। না, সেটা বলছি হচ্ছে, এবং সেই মানে ওনার তো সব প্ল্যান হয়েছে। কারণ আমরা যদি বলি মুক্তিযুদ্ধটা তো হঠাৎ করে হয় না, অনেকে তো বলে ঘোষণা দিয়েছি বা তার ঘোষণায় দেশটা স্বাধীন হয়ে গেছে, মুক্তিযুদ্ধ তা না। এটা বঙ্গবন্ধুর সেই দেশটা যখন স্বাধীন, যখন পাকিস্তান হয়, সেই 47 পর থেকে অন্য কেউ না বুঝলে একটি মাত্র লোক বুঝেছিলেন, সেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। এবং সেই প্রথম দিন থেকে এই বাঙালি জাতিকে কিভাবে মুক্ত করতে হবে, কিভাবে একটা দেশ করতে হবে, সেটা কিন্তু তখন থেকে শুরু হয়েছে। তার জন্য প্রথমে ছাত্রলীগ, উনি দেখছেন যে শুধু আন্দোলন করতে তো ছাত্র তো দরকার, সেজন্য তিনি ছাত্রলীগের সৃষ্টি করেছিলেন 1948 সালে 14 জানুয়ারি। তো এনার একটা প্ল্যান, এনার যেমন মেটিকুলার ডিজাইন করে ডক্টর ইউনূস, ওনারও এরকম ডিজাইন ছিল, সেটা বাঙালি জাতির জন্য, শান্তির জন্য, একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য।
তো ওখানে যেটা আমি বললাম, লন্ডন থেকে উনি আসা যখন দিল্লিতে আসলেন, দিল্লিতে যেভাবে তাকে অভ্যর্থনা জানানো হলো, দিল্লি ভারতের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তাকে যেভাবে, এবং জানেন যে উনি একটা ভাষণ দিচ্ছিল, সেখানে আমরা কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, উনি প্রথম ইংরেজিতে শুরু করতেন, তখন মানুষের মাঝ থেকে না আপনার কাছে আমরা বাংলায় শুনতে চাই, এবং সেখানে কিন্তু উনি বক্তব্য দিয়েছেন, ভারত আমাদের সহযোগিতা করেছে, 1 কোটি বেশি লোকের হাত জায়গা করে দিয়েছেন, মুক্তিযুদ্ধে অস্ত্র দিয়ে সবকিছু দিয়ে, সর্বোপরি ওনার সেনাবাহিনী দিয়ে, ওনার সেনাবাহিনী 25-26 হাজার লোক জীবন দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য। উনি তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছে এবং জনগণকে ধন্যবাদ জানিয়েছে। কিন্তু সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন, আমি তো সবই বুঝলাম, আপনার সেনাবাহিনী কবে দেশকে নিয়ে আসবে? এই যে এটা একমাত্র বঙ্গবন্ধু বলেই এই কথাটা বলতে পেরেছে। কতটা দূরদৃষ্টি সম্পন্ন এবং দেশপ্রেমী, এবং এটাকে লক্ষ্য রাখতে হবে। এখন অনেকেই তো আপনারা আজকে দেশ পরিচালনা করছেন, আপনারা তো 71কে ভুলে যাচ্ছেন, 71-এর কথা বলছেন না, সংবিধানের কথা বলছেন না, বঙ্গবন্ধুর নাম বলতে আপনাদের লজ্জা করছে। আপনাদের ধিক্কার কি হয়ে জানবো, এ ভাষা আমার জানে না। তবে দিন আসবে, বঙ্গবন্ধু বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর বাংলাদেশের থাকবে। যতদিন বাংলাদেশ শব্দটা থাকবে, ততদিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন থাকবে, বঙ্গবন্ধু জাতির পিতা হিসেবে থাকবেন। এটা তোমরা সাময়িকভাবে হয়তো করছো, বাংলাদেশের জনগণ এখন অলরেডি বলা শুরু করেছে, জননেত্রী শেখ হাসিনা কারণ মাননীয় প্রধানমন্ত্রীর সরকারই ভালো ছিল। এই যে স্লোগান শুরু হয়েছে, এর অবসান ঘটবে এবং বঙ্গবন্ধুই আমাদের আদর্শ, বঙ্গবন্ধুই বাংলাদেশ, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ আর অন্যভাবে সংজ্ঞায়িত করা যায় না। এবং আমার বিশ্বাস, নতুন প্রজন্মকে মিথ্যা কতগুলো কথা, মিথ্যা অপপ্রচার করে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, তদুপরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। বিশেষ করে নিউ জেনারেশন, নতুন প্রজন্ম, তারাও এখন বুঝতে শিখেছে এবং তার অলরেডি শুরু হয়ে গেছে। যারা ওই সময় নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু অলরেডি ছিটকে পড়ে গেছে। এখন কাদের পেছনে ঢুকছি আমরা? তারা কিন্তু সরকার চালিয়েছে, তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হত্যা করার জন্য 21শে আগস্ট গ্রেনেড হামলা দিনের বেলায় আইবি রহমান সহ 24 জনকে হত্যা করেছে। এরা একই দিনে 500 বোমা বিস্ফোরিত হয়েছিল। এরা সেই বাংলা ভাই সৃষ্টি দ্বারা করেছিল। এরা বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত করে। তারাই কিন্তু আজকে তাদের পেছনে এই ফ্যাসিস্ট খনি ইউনূস তার জঙ্গিদের সাথে নিয়ে, কিছু দেশবিরোধীদের সাথে নিয়ে দেশটাকে অন্য পথে একটা অকার্যকর দেশের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে। সেটা হবে না। তথাকথিত অসাংবিধানিক ভাবে যে নির্বাচনের কথা হচ্ছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচন বাংলাদেশের জনগণ এতে অংশগ্রহণ করবে না, করতে পারে না। মানে সাংবিধানিক অনুযায়ী ডক্টর ইউনূস কোন নির্বাচন অনুষ্ঠান করার তার কোনো ক্ষমতা নেই। হয়তো সাময়িকভাবে জোর করে করতেও পারে, কিন্তু বাংলাদেশ জনগণ এটা কোনোভাবে মেনে নেবে না। তার কারণ বাংলাদেশের জনগণের মগজে এবং জনগণের চিন্তা ধারণায় বঙ্গবন্ধুকে বাদ দেয় যেহেতু বাংলাদেশ হয় না, সেই জন্য হয়তো সময়ের অভাব, সময়ের ব্যবধানে আমাদের 14 কোটি মানুষ আজকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে দেশে নিরাপত্তা নেই, ছেলে মেয়েরা স্কুল কলেজ যেতে পারছে না, শিক্ষকরা তার শিক্ষকতা করতে পারছে না। মানে এবং বর্তমানে যে নতুন প্রজন্ম, তাদের যে ভাষা, এই ডক্টর ইউনূস তার মব সাম্রাজ্যে, মব সন্ত্রাস, মব জাস্টিসের মধ্য দিয়ে যেটা সৃষ্টি করে দিয়ে গেল, আমি জানি না এটার থেকে আমরা কবে পরিত্রাণ পাবো। তবে বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বিশ্বাসী বাংলাদেশ, এর কাছ থেকে পরিত্রাণ হবেন এবং সেটা হবে তারিখ সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে। আপনার কাছে শুনতে চাই, আমি সিদ্দিকুর রহমানের কথা ধরেই আপনাকে জানতে চাই যে দিল্লিতে যখন বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, সেইখানে কি অভূতপূর্ব অবস্থা তৈরি হয়েছিল, এবং আবার যখন ঢাকায় ওই দিন বিকেলে 10 জানুয়ারি ঢাকায় ফিরে বঙ্গবন্ধুর
সেই সোহরাওয়ার্দীতে আরেকটি ভাষণ দেন, সেটিও একটি ঐতিহাসিক ভাষণ, এবং সেখানে তিনি আবেগঘন কণ্ঠে বলেছিলেন যে আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি ভাই হিসেবে, প্রেসিডেন্ট বা নেতা হিসেবে নয়, প্রধানমন্ত্রী হিসেবে নয়। এই স্বাধীনতা পূর্ণতা পাবে না যদি আমার দেশের মানুষ পেট পুরে খেতে না পায়। আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে আজকের বাংলাদেশের বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন, সেটি তারই সুযোগ্য কন্যার হাত ধরে এসেছিল। তিনি অর্থনৈতিক মুক্তি দিয়েছিলেন। আজকে এই এক বছরে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করা হয়েছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? আমি অনেক ধন্যবাদ আপনাকে। আমি মনে করি বঙ্গবন্ধু শুধু তাই না, বঙ্গবন্ধু ওই সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে, তাকে বেশিদিন বাঁচায় রাখতে পারিনি আমরা, অল্প সময়ের মধ্যে কিন্তু দেশকে অনেক পরিবর্তন করে ফেলেছি। এবং অর্থনৈতিক দিক দিয়ে সব দিক দিয়ে যেখানে রাস্তাঘাট কোনো কিছু ছিল না, দিতে পেরেছেন। তার কন্যা আসার পরে অর্থনৈতিক আমরা সব সত্যি যেটা বলা হয়েছে যে আমাদের বাস্কেট ছিল খালি, সেখান থেকে তলাবিহীন ছিল, সেখান থেকে উচ্চে পড়ার মতো করেছেন। এবং আমরা স্বীকৃতি পেয়েছি বাংলাদেশ উন্নয়ন দেশ এবং ইয়ে করে। এবং যখন তিনি নিয়েছিলেন তখন কিন্তু আমাদের জঙ্গি হিসাবে 13 দেশ হিসেবে বাংলাদেশ ছিল গঠিত। সেখান থেকে সবকিছু পার হয়ে নেত্রী কিন্তু আমাদের 20 টাকা করে চালের কেজি হিসেবে বিক্রি, এবং যদি কারো সমর্থ না হতো পরে থেকে কিন্তু চাষা মজুরি এবং বিশাল এখন বলে যে আমরা যে আয় করতাম আমাদের সংসার চলতো এবং ভালো পেট ভরে টাকা খেতে পেতাম। এখন এখন সেই লোকগুলোই বলতেছে আপনি যদি সত্যিকার অর্থে তাদের যান বা বলেন যে আমরা যা আনে তাতে আমাদের চাল কিনতে পারি না, আমরা পেটে ভাতে কিন্তু না খেয়ে আসি। এই দেশ আমাদের এখন কি করবে? শুধু তাই না, দেশটাকে তো আমাদের বিক্রি করে দিচ্ছে বলতে গেলে, সবকিছু দিবে না। ব্যাংকে টাকার কথা বলে, ব্যাংক তো সব লুটপাট, কোনো কিছু নাই। এখন পুরো একটা খোসা দেশ হিসেবে করা হচ্ছে। এখন এই দেশকে আমাদের, আমি মনে করি আমাদের আওয়ামী লীগই পারে দেশটাকে ভালো রাখতে। এবং আমাদের হ্যাঁ, আমাদের অপোজিশন দরকার, এবং আমার মনে হয় সেই অপোজিশন শোল্ডার টু শোল্ডার যেটা বলা হয় পাশাপাশি থেকে কাজ করা উচিত ছিল, যেটা করেনি। আজকে যারা আছেন তারাই আছে। তারা যদি করতো, তার তো কখনো ইলেকশন আসেনি। অনেকবার বলা হচ্ছে তারা দেশটা এই অবস্থা ছিল, তারপরও নেত্রী কিন্তু অনেক চেষ্টা করে কাজ করে করেছেন এবং অনেক স্যাক্রিফাইস করেছেন। অনেক কিছু তারা বলে সেটা ঠিক না। আমাদের গ্রামে কখনই আমাদের মজুরিরা যখন চাষ করার জন্য সার দিতে গেছে, কখনো সারের অভাব ছিল না, আমাদের বীজের অভাব ছিল না। এখন প্রতিটা ঘরে ঘরে সবজি করার নেত্রীর উদ্যোগে মানুষ আজকে সবজি খাওয়া শিখেছে, ঘরে ফলন করে, গৃহতে হাঁস মুরগি পালতেছে, এবং বিশেষ করে মহিলারা জানে কি করে নিজেকে সার্ভাইভ করতে কিভাবে স্বাবলম্বী হতে হয়। এবং এবং একই সাথে সেই সময়টিতে বাংলাদেশ কৃষি ফলন, বাংলাদেশে খুব ভালো করেছিল, বিশ্বের দ্বিতীয় তৃতীয় প্রথম চতুর্থ এরকম হয়েছিল। এরকম একটি অর্থনীতিতে একটি বলা যায় বৈপ্লবিক পরিবর্তন করেছিলেন। আপনার কাছে আবারও ফিরতে চাই। আপনি আপনার আক্ষেপের কথা বলছিলেন, আপনার অভিযোগের কথা বলছিলেন, অভিমানের কথা বলছিলেন। নির্বাচনের প্রসঙ্গটি উঠে এসেছে। নির্বাচন বলা হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে, কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে যাচ্ছে, এখনো পর্যন্ত এটি নিশ্চিত আছে নির্বাচন হবে। এর আগে আওয়ামী লীগ আমলে যে নির্বাচনগুলো হয়েছে, মানে এভাবে কোনো দলকে নির্বাচন থেকে বিরত রাখা হয়নি, তারা নিজের থেকে বিরত ছিল। এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? কি প্রস্তুতি আওয়ামী লীগ? ধন্যবাদ আপনাকে নতুন একটা এরিয়াতে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। নির্বাচন 5ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও বলছি জোরপূর্বক দেশ থেকে বাইরে যেতে বাধ্য করা হয়। তারপরে ডক্টর ইউনূস 8ই আগস্টে সংবিধানকে স্পর্শ করে, সংবিধানকে সামনে রেখে সে শপথ নিয়েছেন যে উনি দেশটা পরিচালনার দায়িত্ব নিচ্ছেন এবং সংবিধানকে সমুন্নত রাখবেন। এবং সেটাও কিন্তু প্রশ্নবোধ, সংবিধানে এই ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো সরকার নেই। তাহলে ওখান শুরুই হচ্ছে সংবিধানকে ভঙ্গ করে। তো শুরুটাও যদি ভঙ্গ করে যখন হচ্ছে, তখন সেই ভঙ্গের মধ্যে দিয়ে তার নতুনের কোনো সৃষ্টি হতে পারে না। উনি যে নির্বাচনে করতে যাচ্ছেন, সে নির্বাচনে আওয়ামী লীগ বলা হচ্ছে
তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, তাদের যে নৌকা নিষিদ্ধ স্থগিত করা হয়েছে, সেই জন্য তাদের নির্বাচন আসতে পারে। যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হল, যে দলটি নেতৃত্ব দিয়েছিল এই যে পতাকা নিয়ে যে জায়গায় উনি বসে আজকে নির্বাচন করতে যাচ্ছেন, যে চেয়ারে বসে, তার নেতৃত্ব কিন্তু এই দলটাই দিয়েছে, এই বাংলাদেশ আওয়ামী লীগ। সে বাংলাদেশ আওয়ামী লীগকে দিয়ে, এবং যে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস গত 54 বছর যতগুলো নির্বাচন হয়েছে, 9টা বছর হয়েছে, প্রতিটা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, এবং তার ভোটের সংখ্যা 40 থেকে 49%। এই 40 থেকে 49% মানুষকে বাদ দিয়ে উনি যে একটা উৎসবমহ একটা নির্বাচন নাকি 12ই ফেব্রুয়ারি উনি করবেন, সেটা তো হয়তো বারে করে ফেলতে পারবেন, যেহেতু বর্তমানে সেনাবাহিনী, বর্তমানে যারা প্রশাসন আছেন সে সমর্থন পাচ্ছে, প্লাস জঙ্গিরা তাদের আছে, এবং নতুন জঙ্গি উনি, আমি প্রথম বলেছি, উনি মহারাজা একটা নতুন সন্ত্রাসের সৃষ্টি করেছে বাংলাদেশে। এটা যে কোনো, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখেন কিভাবে অবমানিত হচ্ছে, একটা ব্যাংকের কর্মচারী অফিসার বলেন, বিভিন্ন জায়গায় যে মানে যাকে তাকে যেভাবে মানে অপমান করা হচ্ছে, এবং যে ভাষা তাদের মুখে এখন উচ্চারিত হয়। আপনি জানেন আমরা কোন ছাত্র, আমরা তো ছাত্র দৌড়, আমি বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করেছি, আমাদের মুখে যে সমস্ত শব্দ কোনদিন আসে না। এই যে নতুন জিনিস ডক্টর ইউনূস সৃষ্টি করেছেন, এই নতুন জিনিস দিয়ে উনি নির্বাচন করতেছে। নির্বাচনটা কি কেমন হতে যাচ্ছে দেখেন, এটা কি নির্বাচন হলো? তফসিল ঘোষণা করা হয়েছে, তারপরে ভোটার বানানো হলো একজন বিশেষ ব্যক্তিকে, এবং যেটা করা হয়েছে কি সংসদে, এটা কি সংবিধানে অ্যালাউ করে? অ্যালাউ করে না, তারপরে তো করছে। এবং যে নির্বাচনটা হতে যাচ্ছে বলছে উৎসবমুখর নির্বাচন হবে, সবাইকে অংশগ্রহণ, কেমন অংশগ্রহণ কেমন হচ্ছে, অংশগ্রহণ কেমন হচ্ছে? এটা তো অংশগ্রহণ হচ্ছে না। আমি এখান থেকে কম্পেয়ার করতে চাই। অংশগ্রহণ মানে আপনারা যেটা করছেন, বঙ্গবন্ধু যখন দেশ চালাইছিল, উনি কিন্তু যদি আপনি খেয়াল করেন, একবার উনি প্রধানমন্ত্রী আর একবার উনি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট একবার প্রধানমন্ত্রী। কেন এগুলো হচ্ছিল না, এটা কিন্তু আমরা আলোচনা করি না। উনি দেশের জনগণের উন্নয়নের কথা বলেছেন, উনি জনগণকে যে কথা দিয়ে দেশটা স্বাধীন করেছে, যখন কোনো দিক দিয়ে পারছিলেন না। একটা কথা খেয়াল করবেন, যেটা সবাই বলে, উনি বলছিলেন যে আমার 7.5 কোটি মানুষ 10 কোটি কম্বল আসলে আমার কম্বলটা কোথায়। উনি কিন্তু, আমি একটা কথা বলি, আমি তো শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। উনি সমস্ত বিশ্ববিদ্যালয়ের এই আমাদের মধ্যে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তাদের ডেকেছিলেন একটা অনুষ্ঠানে ঢাকায়, এবং সেখানে সমস্ত সেক্রেটারিয়েটের সমস্ত প্রায় 200-250 মতো লোক ছিল। উনি ওনার এক বক্তব্যে বলেছিলেন, আমার জনগণ চুরি করে না। চুরি করে কারা জানেন? এই যে আপনারা আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এই শক্তি কার? এরকম কথা বলা শক্তি কার আছে? এই হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তা আমি বলি যে আজকে যে নির্বাচন করতে যাচ্ছেন, সেই দলকে বাদ দিয়ে এটা হয়তো, আমি যেটা বলছি হয়তো নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচন টিকবে না। যে সরকারি আসবে, এবং যেটা আমি কথা বলতে গিয়ে ভুলে গেলাম, যে বঙ্গবন্ধু তখন কি করলেন, যে আমার দল তার তৈরি আওয়ামী লীগের উনি কিন্তু নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। উনি ছেড়ে দিলেন কার জন্য? বাংলাদেশের জনগণের জন্য। এটা খেয়াল করতে হবে। বাকশাল গঠন করছেন কি জন্য? যে যেহেতু আমি দেশটাকে যেভাবে চাই সেভাবে নিয়ে যেতে পারছি না, সেজন্য আমি সবাইকে নিয়ে আমি এই দেশটাকে পরিচালনা করি। আজকে তোমরা কি বলতেছো? তোমরা তো সেই কথাই বল, জাতীয় সরকার তোমরা করবে। What is the difference between that Baksal and what you are going to be planning to do that? এই জন্য বলি যে বঙ্গবন্ধু যা করে গেছে বাংলাদেশে, তোমরাই সেটা ফলো করছো, চেষ্টা করছো, কিন্তু হবে না। সেই চেষ্টা তোমরা তখনই সফলকাম হবে যদি সেই বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের যে কোনো নির্বাচন তাদের বাদ দিয়ে করলে সেটা টিকসই হবে না। এবং এই যে 40% এরা কিন্তু সব ত্যাগের ভেতর দিয়ে এই দলটা কোনোদিন অন্যদের মধ্যে কোনো জায়গা থেকে আসে নাই, জনগণের মধ্যে থেকে উঠে আসা এই দল, এটাকে নিচ্ছিন্ন করার ক্ষমতা কারণে। অতএব যেটা হবে এটা খুবই সাময়িক হবে। আমি আপনার এই আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশ জনগণ, সারা বিশ্বে যারা বাংলাতে বলতে চায়, আপনারা হতাশ হবেন না। আমাদের আসার জায়গা সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি এখন আমাদের নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের জনগণ বলা শুরু করে দিয়েছেন, নির্বাচন হোক আর না হোক, আমরা তার নেতৃত্বে
এদেশের বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ, 30 লাখ শহীদের বাংলাদেশ, 2 লাখ মা বোনের সম্মানের বিনিময়ের বাংলাদেশ আমরা অবশ্যই ফিরিয়ে আনতে হবে, এবং সে দায়িত্ব আমাদের এবং সে দায়িত্ব আওয়ামী লীগের। এই সেই দায়িত্ব পালন করার জন্য আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে আকুল আবেদন জানাবো, আসুন আমরা এই তথাকথিত এই পাতানো যে নির্বাচন ডক্টর ইউনূস করতে যাচ্ছেন, এটা গৃহযুদ্ধের দিকে, এটাকে আপনারা বর্জন করুন, ভোট কেন্দ্রে কেউ যাবেন না। আপনি জনগণের কাছে এই আহ্বান জানিয়েছেন এবং বলছিলেন যে যেখানে 50% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়, সেই 50%কে বাদ দিয়ে নির্বাচন জনগণ গ্রহণ করবে না। আপনার কাছে আবার একটু ফিরতে চাই যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সরকারের সময় যখন শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন, দেশ অর্থনৈতিকভাবে অগ্রগতির দিকে যাচ্ছিল এবং সারা পৃথিবীতে একটি ভালো ভাবমূর্তি তৈরি করেছিল, একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গঠন করেছিল। কিন্তু সেই জায়গায় আজকের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভাষার কথা বলছিলেন। আজই ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বাংলা এই জাতি বিনির্মাণের যার ভূমিকা অনস্বীকার্য, সেই বঙ্গবন্ধুর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি প্রচেষ্টা চলছে। আসলে আমি ভাবছি যে নীতি চেয়েছিলেন যে রাস্তা থেকে শিশু নিয়ে এসে মানুষ খুঁজে ঘুষে মানবে, কিন্তু ওখানে ঘুষে মাঝে মানুষ না করে যারা অমানুষ ছিল তারা অমানুষ হয়ে মানুষ বড় হয়েছে, মানুষ রূপে তারা কিন্তু আসলে মানুষ হতে পারেনি। ঢাকায় বিশ্ববিদ্যালয়ে আসে অবস্থা, যারা জঙ্গির থেকে এসে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে তার সুযোগ করে দিয়েছিলেন এই ছেলে পথের ছেলেকে মানুষ করার জন্য, আসলে তারা কেউ মানুষ হয়নি। যারা ইসলামিক ধর্ম লাইনে পড়ালেখা করে আসেন, তারা কখনো তারা কিন্তু হতে পারেনি। তারা এখন সেই রূপটা আসলে বের করে ফেলছে, তার সত্য যেটা তারা কোথেকে আসছে তার পরিচয় তারা বের হয়ে আসছে, এবং যার জন্য ইউনিভার্সিটিতে এই অবস্থা আসছে। এই শিবির থেকে ছেলেগুলো যারা, তারা তো আসলে পাকিস্তানি নাই, বাবা মা তারা তাই আমাদের দেশের যত অন্যায় তারা করেছে মানুষকে ঢাকা ছিল, তারা মুখোশ করে নিজেদের ছেলে মেয়েকে এখানে ভর্তি করতে বললে আমরা করবেন, তাদের সেই কামনা থেকে উঠেছে। কিন্তু এটা করেনি, সবাইকে বঙ্গবন্ধুর মতোই বাংলাদেশের লোক মনে করেই তাদের স্থান দিয়েছে এবং তাদের সেই ভবিষ্যৎ দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তারা সেই ভবিষ্যৎ দেখেনি, এবং যার জন্য আজকে এই দেশের অবস্থা। বাঙালি তারা হতে পারে না, হতে পারবেও না, হয়ও না। আমরা যারা বাঙালি, সত্যিকার বাঙালি যারা, তারা দেশকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি, বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমরা গর্বিত। কিন্তু যারা আজকে দেশে এটা করছে তারা নিশ্চয়ই গর্বিত হওয়ার কথা না। তারা পাকিস্তান এখন খারাপ ভাষা যেটা বলে, আমাদের ইংরেজিতে বলা হয় বাস্টার্ড, almost same kind of mind there. They are not human beings and they are not রূপ হয়তো বা। আমি আপনার ক্ষোভের বিষয়টি বুঝতে পারছি। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে আসি। আমরা আলোচনা একদম শেষ দিকেই চলে এসেছি। আপনাকে সবশেষ প্রশ্নটি করতে চাই যে এই যে শুরু করেছিলাম অন্ধকার থেকে আলোয় ফেরা, তো আজ একটি আপনি একদম শুরুতেই বলেছেন যে আপনি খুবই মর্মাহত বর্তমান পরিস্থিতি, তারপরেও বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের এই যে অন্ধকার থেকে আলোয় ফেরা, এরকম আবার বাংলাদেশ নিশ্চয়ই আবার ভালো পথেই ফিরবে, কাঙ্ক্ষিত পথেই ফিরবে। আপনি এখান থেকে এই বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের এই তাৎপর্যটি বলবেন এবং আশার কথাটি বলবেন, আপনার কাছ থেকে যে আমরা সবকিছু শুনতে চাই। কথাটা ঠিকই বলেছেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসে বঙ্গবন্ধু 10ই জানুয়ারিতে, তারপরেই আমরা কিন্তু সবাই আলোকিত হয়েছি, এবং সে আলোকিত এখনো আমরা আছি। অনেক সময় ধরেন অন্ধকার এবং আলো দুটো তো পাশাপাশি হয়, তো হয়তো কিছুক্ষণের জন্য আমরা হয়তো অন্ধকারের ভেতর আছি, কিন্তু বঙ্গবন্ধুকে যখনই আমরা স্মরণ করি, বঙ্গবন্ধুর নামটা যখনই আসে, তখনই আমাদের ভেতরে আশার সঞ্চার হয়, না আমরা তো আলো, বঙ্গবন্ধুর নামটাই আলো। ভেরি নেম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আলো, বাংলাদেশের জন্য আলো। অতএব সে আমাদের সাথে আছে, আমাদের স্বপ্নে, আমাদের মগজে, আমাদের সবার। এটাই হলো আমাদের আমরা যে দলটি করি, সেই জন্যই আমরা দলটি করি। এবং যেটা বলতে চাচ্ছি, যেটা আপনি জানতে চেয়েছেন, তার সাথে ওটা একদম যে আমি দেশে যখন আসি,
তখন আমি যখন গাড়ি চালাই দিনে দেখে যে সে দিনের বেলা থেকে আপনাকে লক্ষ্য করবেন বাতি জ্বালানো থাকে। আমাদের দেশে তখন তো আমি যখন আসি সে শীতে তখন তো ইলেকট্রিসিটি খুব ছিল। আমরা আমরা লেখাপড়া করেছি হেরিকেন জেলে লেখা করছি। এখানে আমি যখন দেখলাম দিনের বেলা আর লাইট জ্বালা, কারণটা কি? কারণ কিন্তু একটাই, কেউ অন্ধকারকে দেখতে চায় না। আমেরিকার তো অন্ধকার থাকে না, এটা দেখবেন আমেরিকা যেমন নিউ ইয়র্কে সারাদিন রাত মানুষ চলাচল করে, অন্ধকার হয় না, কিন্তু অন্ধকার আমরা কেউ পছন্দ করি না। সেই তারপরেও কিন্তু অন্ধকার আসবে, সেই জন্য চিন্তার কোনো কারণে আমেরিকা যাবো সারাদিন রাত 24 ঘন্টা আলো চলে, বাংলাদেশ আলো চলবে, এবং সেটা একটা নামকে ধরে আলো চলবে, সেটা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সে আলোটা আপাতত নিবৃত অবস্থা আছে, সে আলোটা আবার জ্বালাবেন কে? তারই সুযোগ করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনারা এসেছেন, অনেক মূল্যবান কথা বলেছেন, মূল্যবান সময় দিয়েছেন। আমারও নিশ্চয়ই আমরা আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আরো কথা বলবো, আপনাদের কাছ থেকে আলোচিত হব। দর্শক, আজ এ পর্যন্তই। আমরা স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কথা বলছিলাম। তারা দুজনেই বলেছেন যে এই মুহূর্তে যে অন্ধকার দেখা যাচ্ছে সেই অন্ধকার কেটে যাবে, আলোর পথে ফিরবে। আবারও স্বদেশ প্রত্যাবর্তন দিবস যেমন অন্ধকার থেকে আলোয় ফেরা ছিল, সেরকম অন্ধকার থেকে আলোয় ফেরা আবারও হবে, এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি আমাদের জন্য আশা দেখা দিয়ে। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা যুক্ত হব এবং টেলিভিশনের পর্দায়